সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমির বিভিন্ন সেক্টরকে ওনারশিপ বা মালিকানার ভিত্তিতে আর কাজের বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে যে ভাগে ভাগ করা যায় সেগুলোই আজকে বলবো। প্রথমে বলি টার্মস এন্ড কন্ডিশন, মানে ওয়ার্কিং কন্ডিশনের বেসিসে সেক্টরকে দুই ভাগে ভাগ করা যায়, অর্গানাইজড সেক্টর আর আনঅর্গানাইজড সেক্টর। নাম শুনেই এই দুটো সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে যে অর্গানাইজড সেক্টর মানে যেখানে নিয়ম কানুন ঠিকঠাক ভাবে ফলো হবে, আর আনঅর্গানাইজড মানে হলো যেখানে নিয়ম কানুন ঠিকঠাক ভাবে ফলো হওয়ার কোনো জায়গা নেই। তবে এইসব কথার বাইরেও কিছু টেকনিক্যাল বা স্পেসিফিক টার্ম রয়েছে, সেইগুলো একটু বলি। অর্গানাইজড সেক্টর নর্মালি সেই সেক্টরগুলোকে বলা হয় যেগুলো গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড, মানে সেই সমস্ত সেক্টর ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। গভর্নমেন্ট বা সরকারের বিভিন্ন রুলস ওই সমস্ত সেক্টরের উপর অ্যাপ্লাই হয়, সেই সেক্টরগুলোই হলো অর্গানাইজড সেক্টর। আর যে সমস্ত জায়গায় এই গভর্নমেন্টের বিভিন্ন রুলস ফলো করার কোনো জায়গা নেই, গভর্নমেন্টের কাছে রেজিস্টার করা নেই, সেগুলোকে আনঅর্গানাইজড সেক্টর বলা যায়। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম আমার একটা শাড়ির দোকান রয়েছে বা একটা জামা কাপড়ের দোকান রয়েছে। এখন আমার ওই দোকানে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তাদের কাজের এনভায়রনমেন্ট নিয়ে যদি আমি একটা সেক্টরের কথা বলি, আমার আন্ডারে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তারা যে কোনো সময় গিয়ে দোকান খুলছে, তাদের মতন করে নিয়ম কানুন ঠিক করছে, তারা তাদের মতন করে কাজ করছে। কে কাজ করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কাজের যে সেক্টরটা এটাকে বলা হয় আনঅর্গানাইজড সেক্টর। আবার অন্যদিকে ওই দোকানটায় যদি আমি একটা নাম দিয়ে গভর্নমেন্টের কাছে রেজিস্টার করিয়ে নিই, সেখানে আমি যে সমস্ত কর্মচারীরা রেখেছি তাদেরকে আমি বিভিন্ন নিয়ম সেট করে দিলাম, তাদেরকে ওই রুলস রেগুলেশনের ভেতর থাকতে হবে এটা বলে দিলাম, তাদেরকে হয়তো মাইনা পাত্র একটা ফিক্সড করে দিলাম, এইরকম বিভিন্ন কন্ডিশন তাদের কাজের উপর আমি লাগিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার ওই কাজের সেক্টরটা হয়ে যাবে অর্গানাইজড সেক্টর। এখন যেমনটা বললাম যে অর্গানাইজড সেক্টর নর্মালি গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড হয়। এর পাশাপাশি এই অর্গানাইজড সেক্টরকে বোঝার জন্য আরো কিছু টার্ম বলতে পারি। যে সেক্টরে কাজ করলে আমার বেতনের পরিমাণ, আমার ছুটির পরিমাণ, কাজের সময়ের পরিমাণ এইগুলো নির্দিষ্ট করে বলা থাকে, সেইগুলো হলো অর্গানাইজড। কিন্তু অন্যদিকে যে সমস্ত জায়গায় আমার বেতনের কোনো ফিক্স থাকবে না, কাজের কোনো নির্দিষ্ট সময় থাকবে না, আমার কোনো পার্টিকুলার ছুটির ব্যাপার থাকবে না, আমার কাজের উপর কোনো রকমের কন্ডিশন থাকবে না, আমি আমার মতন করে কাজ করব, সেই জায়গাগুলোকে বলবো আনঅর্গানাইজড সেক্টর। কিছু এক্সাম্পল যদি দিই, গভর্নমেন্টের যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে বা কাজের সেক্টর রয়েছে, যেমন রেলওয়ে সেক্টর, ইন্ডিয়ান আর্মি, মিলিটারি, গভর্নমেন্ট বা প্রাইভেট বিভিন্ন ব্যাংক, প্রাইভেট বড় বড় ইন্ডাস্ট্রি যেমন টাটা, রিলায়েন্স, মাহিন্দ্রা, এছাড়াও যে বিভিন্ন সার্ভিস সেক্টর গুলো আছে যেমন WBPSC, ইউপিএসসি, বিপিএসসি, এই সমস্ত কমিশনের আন্ডারে যে সমস্ত কাজ হয়, যেসব সেক্টর, সেই সমস্ত জায়গায় অর্গানাইজড সেক্টর। অন্যদিকে আমি যদি আনঅর্গানাইজড সেক্টরের কিছু এক্সাম্পল দিই, কৃষিকাজ, ভারতের টোটাল যে কৃষিকাজ হয় তার বেশিরভাগটাই আনঅর্গানাইজড সেক্টরের ভেতর পড়ে। যে কৃষক বা যে ফার্মার তার কৃষিকাজটা করে তার কোনো ফিক্সড টাইমিং হয় না, সে তার মন মর্জি মতো কাজ করে। এছাড়া আমাদের আশেপাশে যে বিভিন্ন টুকটাক বিক্রেতা দেখা যায়, ভেন্ডার যাদের বলা হয়, রাস্তাঘাটে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, তারা কিন্তু আনঅর্গানাইজড সেক্টরের ভেতর পড়ে। কেউ নিজের ব্যবসা, ছোটখাটো নিজের কোনো ব্যবসা, সেটা আনঅর্গানাইজড সেক্টর। কিন্তু তার ব্যবসায় যদি বড় আকারের হয়ে যায় তখন তার সেক্টরকে বলা হয় অর্গানাইজড সেক্টর। যেমন আমার হয়তো একটা ওষুধের দোকান আছে, আমি পাড়ায় একটা ছোট ওষুধের দোকান দিলাম, তাহলে আমি আমার মতন করে সবকিছু করলাম, তাহলে আমার কাজটা আনঅর্গানাইজড সেক্টরের ভেতর চলে আসবে। এখন আমি যদি একটা অ্যাপোলোর ফার্মেসিতে গিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার কাজের সেক্টরটা হয়ে যাবে অর্গানাইজড সেক্টর। এই আনঅর্গানাইজড সেক্টরের আরেকটা নাম রয়েছে, এটাকে ইনফর্মাল সেক্টরও বলা হয়। অর্গানাইজড বা ফর্মাল সেক্টর আর আনঅর্গানাইজড বা ইনফর্মাল সেক্টর। ভারতের টোটাল যা কর্মসংস্থান তাতে বেশিরভাগ লোকজনই আনঅর্গানাইজড সেক্টরের বিভিন্ন কাজের সাথে যুক্ত। ভারতে যারা কাজবাজ করে তাদের ভেতর প্রায় 83% আনঅর্গানাইজড সেক্টরে কাজ করে, আর বাকি 17% অর্গানাইজড সেক্টরে। আনঅর্গানাইজড সেক্টরে বেশি পরিমাণে লোকে কাজ করায় এই সেক্টরে টাকা পয়সার লেনদেন মানে কারেন্সি ট্রানজাকশনও অনেক বেশি হয়। এই নিয়ে প্রিভিয়াস ইয়ারেও কিছু প্রশ্ন এসেছিল, সেটা লাস্টে গিয়ে দেখো। এখন ওই যে বললাম অর্গানাইজড সেক্টর, অর্গানাইজড সেক্টরের ভেতরেও এরকম অনেক জায়গা আছে যেখানে যে সমস্ত লোক কাজ করে তাদের কাজকে আনঅর্গানাইজড সেক্টরের কাজ বলা হয়। আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করে তাদের যেহেতু কোনো জব সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরিটির ব্যাপার থাকে না, সেই জন্য 2008 সালে ভারত সরকার একটি আইন নিয়ে এসেছিল, আনঅর্গানাইজড ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনের শিডিউল 2 তে একটি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ব্যাপার ছিল। অর্গানাইজড সেক্টরের ভেতর যে সমস্ত কর্মীরা এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে আসে না, তাদের কাজের সেক্টরটাকে ওই অর্গানাইজড সেক্টরের ভেতরেই আনঅর্গানাইজড সেক্টর বলা হয়। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাড়ায় বা এলাকাতে WBACDCL
এর কাজ হিসাবে পুরনো ইলেকট্রিক মিটারের জায়গায় স্মার্ট মিটার লাগানোর কাজ হচ্ছে। এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বা একটা বিশাল এরিয়া জুড়ে এই মিটার চেঞ্জের জন্য যে কাজ, তার জন্য কিন্তু এনাফ লোক WBSEDCL এর আন্ডারে নেই। নর্মালি এই WBSEDCL এর আন্ডারে যে সমস্ত লোকজন কাজ করে তারা অর্গানাইজ সেক্টরের আন্ডারেই পড়ে, কিন্তু এই স্পেশাল কাজের জন্য কি হয়, এই সংস্থাটা কিছু লোকাল লোকজনকে হায়ার করে নেয়। এদেরকে শুধুমাত্র এই কটা দিনের জন্যই কাজে লাগানো হয়। কোথাও কোথাও এদেরকে হায়ার করার রেকর্ড রাখা হচ্ছে, কোথাও কোথাও রাখা হচ্ছে না। তো যে যে জায়গাতে যাদের হায়ার করা হচ্ছে তাদের কোনো রেকর্ড থাকছে না, তারা ওই অর্গানাইজ সেক্টর অর্থাৎ WBSEDCL এর আন্ডারে কাজ করলেও তাদের কাজটা আনঅর্গানাইজ সেক্টরের কাজ, কারণ তাদের নির্দিষ্ট কোনো টাইম নেই, তারা তাদের মতন করে যখন খুশি লাগিয়ে দিয়ে আসে, তাদের কিন্তু কোনো রেকর্ড থাকছে না। WBSEDCL এর দ্বারা ওই সমস্ত ওয়ার্কারদের ওই যে স্কিমের কথা বললাম 2008 সালে, সেই স্কিমের আন্ডারেও আনা হচ্ছে না। যেহেতু তাদেরকে ওই স্কিমের আন্ডারে আনা হচ্ছে না, এই জন্য তাদের কাজটাকেই বলা হয় আনঅর্গানাইজ সেক্টরের কাজ। এখন কোনো একটা দেশের ক্ষেত্রে এত বিশাল পরিমাণ লোকজন আনঅর্গানাইজ সেক্টরে কাজ করবে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ওই দেশের একটা বড় ইমেজের ব্যাপার। সেই জন্যই দেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন স্কিম নিয়ে আসে, যাতে আনঅর্গানাইজ সেক্টরের লোকজন অর্গানাইজ সেক্টরের ভেতরে ঢুকে যায়। সেই রকম একটা স্কিমের কথা বলি। 2020 সালে একটা স্কিম এসেছিল, PM স্বনিধি স্কিম, অর্থাৎ প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। এই স্কিম অনুযায়ী যারা লোকালি রাস্তাঘাটে ভেন্ডারিং করে উপার্জন করে, তারা সরকারের কাছ থেকে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত লোন পেতে পারে। এখন এই লোন করিয়ে সরকারের সুবিধাটা কি? রাস্তাঘাটে যারা ভেন্ডারিং করে উপার্জন করে তাদের কিন্তু কোনো রেকর্ড সরকারের কাছে থাকে না, তাদের কেমন আয় হয় বা তারা কি করে, তাদের কাজ সম্পর্কে সরকারের কাছে কোনো রেকর্ড থাকে না। কিন্তু তারা যদি কোনো না কোনো ভাবে এই লোনের আওতায় আসে, সেক্ষেত্রে লোন নেওয়ার জন্য তাকে বিভিন্ন ডকুমেন্টস দিতে হবে, তার লোন নেওয়ার কারণ বলতে হবে, এবং সে যখন এই লোনটা পাবে কাগজে কলমে কিন্তু সে ওই সরকারের বিভিন্ন স্কিমের আন্ডারে চলে এলো। ফলে প্র্যাকটিক্যালি সে তার কাজকে তার মতন করে করলেও থিওরিটিক্যালি মানে কাগজে কলমে সরকারের কাছে রেকর্ড থাকলো সে একটা অর্গানাইজ সেক্টরের আন্ডারে চলে এলো। লাস্ট 2025 সালের মার্চ মাসের রেকর্ড অনুযায়ী পশ্চিমবঙ্গে টোটাল 97,000-এরও বেশি লোককে এই স্কিমের আন্ডারে লোন স্যাংশন করা হয়েছে। 2023 সালের নভেম্বর মাসের রেকর্ড অনুযায়ী উড়িষ্যাতে টোটাল 84,000-এরও বেশি লোক এই লোনের আওতায় এসছে। এই হলো অর্গানাইজড আর আনঅর্গানাইজ সেক্টর। এবার কোনো একটা সেক্টরকে তার ওনারশিপের রেসপেক্টে 4 ভাগে ভাগ করা যায়: পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, জয়েন্ট ভেঞ্চার বা জয়েন্ট সেক্টর, আর হলো কোঅপারেটিভ সেক্টর।